বেসিক স্যালারি ছিল 700, 10 ইয়ার জব করি। তো আমার লাস্ট স্যালারি আসে আই থিঙ্ক 2000 পর্যন্ত, 2000 দেখো। আমি ভাবলাম যে আমি যদি জব করি 2000 টাকা আমার মূল্য 2000 টাকায় থাকবে। 2021-এর লাস্টে 22-এর দিকে আমি ব্যবসায় নেমে যাই। শুরু থেকে আমি প্রথম একটাই দোকান ছিল, এখন তো আলহামদুলিল্লাহ আমার মোবাইলের দোকান আছে, সেলুন আছে, ফুড শপ আছে, গ্রোসারি আছে, সুপার শপ আছে। আলহামদুলিল্লাহ আমার 6-7টা দোকান আছে। সব মিলাই ভালোই আলহামদুলিল্লাহ 40-50 জন স্টাফও কাজ করে। আমার ব্যবসায়ী মূলধন যদি বলি জিরো। আমার একটা বন্ধু ছিল আমারতের, ওনার কাছ থেকে কিছু আমি সহযোগিতা পেয়েছি, যে উনি আমাকে হেল্প করেছে। আমার তো একটা ফেস ভ্যালু ছিল, তো যেদিকে যাইতাম সবাই মোটামুটি আমাকে চিনতো, আমাকে অ্যাজ এ সাপোর্ট করতো। সুলতান ভাই আপনি স্টকগুলো নিয়ে যান, বিক্রি করে টাকা দিয়েন। সাপোর্ট হলো যে মেন ইম্পর্টেন্ট। নিজে এখন অন্যকে ক্রেডিটে দিই, একসময় আমি নিজে আনতে হয়েছে। এখন এটা হলো যে সাপোর্ট না হলে আসলে কখনো উপরে ওঠা যায় না। আমি এখন যদি 5 ঘন্টা কাজ করি, তখন আমি মনে হয় আমার 15 আওয়ার কাজ করছি। সফলতা আনতে হলে আপনার পরিশ্রম করতে হবে, কোনো শর্টকাট রাস্তা নাই সফলতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক রূপালী বাংলাদেশ পডকাস্ট দ্য দুবাই শো অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্ট। দুবাই স্টুডিও থেকে আমরা বিভিন্ন সময় অসাধারণ এবং সাধারণ প্রবাসীদের গল্প এবং বিভিন্ন ব্যবসায়ী ও উদ্যোক্তাদের গল্প, বিভিন্ন অভিজ্ঞতা ও মানুষের নানান সুখ দুঃখের কথা এখানে আমরা তুলে আনি। তেমনই একজনকে আজকে আমাদের অনুষ্ঠানের অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি, যিনি প্রবাসীদের কাছে অত্যন্ত পরিচিত। সংযুক্ত আরব আমিরাত এবং মধ্যপ্রাচ্য প্রবাসীদের কাছে যিনি এক নামে পরিচিত, সুলতান ভাই আজকে আমাদের সঙ্গে আছেন। আমরা দীর্ঘ সময় তার সঙ্গে কথা বলবো, যিনি সংযুক্ত আরব আমিরাতের মোবাইল মার্কেটে ব্যাপক পরিচিত এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে নিজের দ্যুতি ছড়িয়েছেন নিজের ব্যবসায়িক পরিকল্পনা এবং কার্যকলাপের মাধ্যমে। আমরা সুলতান ভাইকে আজকে আমন্ত্রণ জানিয়েছি। আসসালামু আলাইকুম সুলতান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। রূপালী বাংলাদেশ পডকাস্ট স্টুডিও দ্য দুবাই শো অনুষ্ঠানে আপনাকে পেয়ে আমরা আনন্দিত। সুলতান ভাই, সরাসরি আসলে আপনার জীবনের গল্পে যেতে চাই আমরা। মাত্র 700 দিরহাম বেতনের চাকরি শুরু করে আজকে 2 থেকে 3টির মতো আপনার ইউজড মোবাইলের আপনার দোকান এখানে রয়েছে। একেবারে প্রবাস জীবনটা শুরু করেছিলেন কিভাবে, সেটি প্রথমে শুনতে চাই। প্রবাস জীবন আসলে শুরু করছি 2010 থেকে। আমি শুরু থেকেই মোবাইলের লাইনে জড়িত ছিলাম। তখন আমি জব করতাম, চাকরি করতাম। শুরু থেকে আমার তখন বেসিক স্যালারি ছিল 700 থেকে করতে 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 আমি 10 ইয়ার জব করি, 10 বছর আমার চাকরির জীবনে। তো আমার লাস্ট স্যালারি আসে আই থিঙ্ক 2000 পর্যন্ত, 2000 দিরহাম। তো এরপরে আমি ভাবলাম যে আমি যদি জব করি 2000 টাকা আমার মূল্য 2000 টাকায় থাকবে। তো ডিসাইড করলাম নিজে কিছু একটা করতে হবে। তো ব্যবসা করতে হলে তো সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট নিজের উপর আত্মবিশ্বাস। তো নিজের আত্মবিশ্বাস নিয়ে 2021-এর লাস্টে 22-এর দিকে আমি ব্যবসায় নেমে যাই আল্লাহর উপর ভরসা করে। শুরুতে একটু আমার প্রবলেম দেখা দেয়, যে টাকা বা সব কিছু অ্যারেঞ্জ করাটা। তো আলহামদুলিল্লাহ সব কিছু শেষে যখন নামলাম, দেখলাম যে আমি আমার এই যে অনলাইন যে কৌশলটা, ওটা আমি কাজে লাগালাম, যে অনলাইন দিয়ে কিছু করতে হবে। তো শুরু থেকে আমি যখন করি আর তেমন একটা ব্যাপক সাড়া পাই নাই। তো মাশাআল্লাহ এখন তো মাশাআল্লাহ অনেক সব দিক থেকে সাড়া পাইতেছি। বাই ব্রাদার নুরাল জামান নামকে তো এক নামে চিনে। শুরু থেকে আমি প্রথম একটাই দোকান ছিল, এখন তো আলহামদুলিল্লাহ আমার মোবাইলের দোকান আছে, সেলুন আছে, ফুড শপ আছে, গ্রোসারি আছে, সুপার শপ আছে। আলহামদুলিল্লাহ আমার 6-7টা দোকান আছে। সব মিলাই ভালোই আলহামদুলিল্লাহ 40-50 জন স্টাফও কাজ করে। তো এই হলো আমার জীবনের শুরু আর কি। এটা সুলতান ভাইয়ের জীবনের শর্ট স্টোরি, বা অল্পতে আমরা সব কিছু শুনে নিলাম, কিন্তু আমরা একটা দীর্ঘ আলোচনায় একেবারে খুঁটিনাটি শুরু থেকে সব কিছু শুনবো। ঠিক কত সালে আপনি প্রবাসে পাড়ি জমান? 2010-এর লাস্টে জুলাই।
27 তারিখ 2010 সালে। চাকরি করেছেন কতদিন? 10 বছর। 10 বছর। আচ্ছা, এখান থেকে কত টাকা পুঁজি আপনি একত্রিত করতে পেরেছেন এবং আপনার ব্যবসায়িক মূলধন শুরুতে কত ছিল? আমার ব্যবসায়ী মূলধন যদি বলি জিরো। আচ্ছা, জিরো দিয়ে তো ব্যবসা করা যায় না, তাহলে কোশ্চেন করতে পারেন জিরো থেকে কিভাবে ব্যবসা হয়? হ্যাঁ, ওইটা আমার কাছে তখন আমি যখন ব্যবসায় নামি আমার কাছে ছিল মোর দেন 18,000 দিরহাম। ওই টাকা দিয়ে তো ব্যবসা হয় না। তো ওর থেকে আমার বাইকও দিলাম, চালাইতে হইতো তখন আমার। তো এর বাইরে আমি তখন কারো কাছ থেকে কখনো হেল্প চাই নাই, হেল্প পাইও নাই। তো আমার একটা বন্ধু ছিল আমারতের, ওনার কাছ থেকে কিছু আমি সহযোগিতা পেয়েছি, যে উনি আমাকে হেল্প করেছে। আর বাকি যখন আমার তো একটা ফেস ভ্যালু ছিল, তো যেদিকে যাইতাম সবাই মোটামুটি আমাকে চিনতো, আমাকে অ্যাজ এ সাপোর্ট করতো। সুলতান ভাই আপনি স্টকগুলো নিয়ে যান, বিক্রি করে টাকা দিয়েন, সাপোর্ট হলো যে মেন ইম্পর্টেন্ট। তো ওই থেকে দোকানটা তো আমি দিছি, আমার কাছে কিন্তু মাল বা স্টক করার ওই অ্যাবিলিটি আমার কাছে ছিল না। তো এটা আমার কিছু ভাই ব্রাদার বন্ধু বান্ধব দোকানদার ছিল, ওরা আমার অনেক যথেষ্ট পরিমাণ সাপোর্ট করছে। তো ওই থেকে আমি আস্তে আস্তে এখন তো আলহামদুলিল্লাহ নিজে এখন অন্যকে ক্রেডিটে দিই। একসময় আমি নিজে আনতে হয়েছে। এখন এটা হলো যে সাপোর্ট না হলে আসলে কখনো উপরে ওঠা যায় না। আর পরিশ্রম, আপনি প্রচুর পরিমাণ পরিশ্রম করছি। তখন ধরেন আমি এখন যদি 5 ঘন্টা কাজ করি, তখন আমি মনে হয় আমার 15 আওয়ার কাজ করছি। কারণ সফলতা আনতে হলে আপনার পরিশ্রম করতে হবে। কোনো শর্টকাট রাস্তা নাই সফলতার একটাই রাস্তা, আপনার পরিশ্রম করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে। তো ওটা আমি সবসময় কন্টিনিউ করে গেছি। আচ্ছা, এত নাম থাকতে আপনার নিজের নাম সুলতান, আপনি মোবাইলের দোকানের নাম রাখতে পারতেন সুলতান মোবাইল শপ। নূর আল জামান কেন? নূর আল জামান আসলে আমি অন্য একটা নাম রাখতে চাই। যখন আমি লাইসেন্স ওপেন করি, একটা ভালো কথা বুঝেন, যখন আমি লাইসেন্সটা ওপেন করব তখন আমার কাছে নাম, একটা ব্র্যান্ডের নাম দেওয়ার মতো টাকা ছিল না। যখন আমাকে বসানো হলো যে এই লাইসেন্সটা এই নামে দাও, তখন 2,000 টাকা বাড়তি দিতে হবে। তখন ওই 2,000 টাকা আমার কাছে ছিল না। তখন আমি আইডি কার্ড দিলাম, আমার নামে আর আমার বাবার নামের এই নামটা আসছে। আপনার বাবার নাম? আমার বাবার নাম হচ্ছে যে রফিকুজ্জামান, ওই জামানটা আমি ওখানে দিছি। আর আমার নিক নেম হচ্ছে যে মানে নূর মাহমুদ সুলতান নূর, তো ওই হিসাবে নূর আর নূর আল জামান। আমাদের সুলতান ভাইয়ের পুরো নাম তাহলে নূর মোহাম্মদ সুলতান, মাহমুদ সুলতান নূর, মাহমুদ সুলতান নূর। তো ওই নূরটা আমি ওখানে দিছি। তো আমি ব্র্যান্ডটা দেওয়ার মতো আমার টাকা ছিল না। তো ওই যখন বসাইছে বলছে এই নামটা অ্যাকসেপ্ট করতেছে অনলাইনে, এটা দিব, আমি বলছি দিয়ে দেন। তো আসলে হয়তো আমার বাবার নামে লাকি বা এরকম কিছু জানি না। তাও বাবা মা হয়তো বিজনেসে টাকা দিতে পারে নাই, তবে যে সম্পদটা আমাকে দিছে ওইটা সব থেকে বড়। সেটা হচ্ছে যে আমার মা বাবা হয়তো আমাকে বিজনেস করার সময় টাকা দিয়ে সহযোগিতা হেল্প করতে পারে নাই, তবে আমার জন্য যে দোয়াটা করছে ওই দোয়ার সব ফুজি আজকে ওই দোয়ার আমি মনে করি। আর আপনাদের ভালোবাসা, আল্লাহর রহমত। এই ব্যবসার শুরুর দিকে আসলে আপনি অবশ্যই যে কোনো ব্যবসা বা কাজ শুরু করতে মানুষ অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে শুরু করে। আপনার শুরুর দিকে আসলে আপনার স্বপ্ন তো অবশ্যই বিশাল ছিল, একটা পরিকল্পনা নিয়ে এই ব্যবসার মাঠে আপনি নেমেছেন এবং দুবাইয়ের মতো জায়গায় ব্যবসা করছেন। এখানে ব্যবসা ওপেন করাটা যত সহজ, চালানো খুব কঠিন একটা ব্যাপার। হ্যাঁ, এই বিষয়ে আমরা কথা শুনবো। তবে শুরুর দিকে আপনি কি কি প্রবলেম ফেস করেছেন বা ঝুঁকির সম্মুখীন হয়েছেন? শুরুর দিকে এখানের অবস্থাটা যারা ইমারতে আছে, ইউএইতে আছে, সবাই জানে আপনার যদি বিজনেস না হয় আপনাকে পে করতে হবে দোকানের রেন্ট, বিজলি বিল, এগুলো তো আপনার ব্যবসা থাক না থাক পে করতে হবে। ইভেন আপনার যদি স্যালারি, এগুলো আপনি তো মাস্ট বি ক্লিয়ার করতে হবে মান্থলি, যদি বিজনেস হোক আর না হোক। তো দেখা যেত যে তখন আমার বিজনেস তেমন একটা ছিল না। ওই জন্য আমি দৈনিক হয়তো 500-1000 সেল করা আমার জন্য টাফ ছিল। আমি যখন ঘুম থেকে উঠতাম আমার ভিতরে অন্য একটা টেনশন কাজ করতো যে বিজনেস নাই, এটা সেটা অনেক মানে ব্যাড ফিল আসতো। তো দেখা গেছে আফটার 6 মান্থ আমি নিজেকে মানে একদম লোহা যেরকম হয় না, লোহারে ফুরাইলে যেরকম শক্ত হয়, এরকম আমি মানে এক ধরনের শক্ত হয়ে গেছি, ধৈর্য সহকারে ছিলাম। তা আমি ভাবলাম যে কি ইনশাল্লাহ সফলতা একদিন আসবে, হাল ছেড়ে দেওয়া যাবে না। রেগেছেন তো হেরেছে, আমি ঠান্ডা মাথায় বসেছিলাম। তো দেখা গেছে এক সময় যখন আমি অনলাইনটা শুরু করলাম, কৌশল লাগালাম, আমার অনলাইন প্রচুর ব্যাপক সাড়া পায়। তো সেই সুবাদে আমি একসময় 500 সেল করতে পারিনি, আজকে আমি ধরেন 5 লক্ষ দিনে সেল করি, এমনও দিন গেছে আমার আলহামদুলিল্লাহ। আর ব্যবসা যদি আপনি বলতেছেন যে শুরু করাটা, ব্যবসা শুরু করতে হলে আপনার সর্বপ্রথম আপনাকে স্থিরভাবে চিন্তাধারা করতে হবে, আপনি বিজনেসের একটা দ্বারা সৃষ্টি করতে হবে, কি বিজনেস করবেন, নিশ সিলেকশন, হ্যাঁ, কৌশল। তারপর আপনি বিজনেস দিলেন যে এখানের আইন কানুনগুলো আপনাকে মানতে হবে, ওগুলো সর্বপ্রথম ঠিক করতে হবে। এরপরে গিয়ে আপনি
আপনার পুঁজি, যেটা আপনার পুঁজিটা আপনি ঠিক রাখতে হবে। এরপরে আপনি যে ব্যবসার একটা নিয়ম কৌশল, ওটা আপনার অনলাইন, এখন তো বিভিন্ন অনলাইন, এগুলো আপনি তৈরি করতে হবে, মার্কেটিং করতে হবে, বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস জোগাতে হবে। যতক্ষণ মাথা আপনার নরম ততক্ষণ পকেট গরম, এর ভিতরে এর কোনো বিকল্প নাই। আর পরিশ্রম তো করতে হবে। হ্যাঁ, এটা তো অবশ্যই, এটার কোনো শেষ নাই। যত পরিশ্রম করবেন, যদি কেউ বলে সফলতার রাস্তা শর্টকাট, আসলে না, এটা ভুল। সফলতার মূল চাবিকাঠি হচ্ছে যে পরিশ্রম। যত পরিশ্রম করবেন তত উপরে উঠবেন। আর সফলতার রাস্তা কখনো স্মুথ হয় না। ধরেন বাধা আসবে, কাটা থাকবে, এগুলো সব অতিক্রম করবে। ফোকাস থাকতে হবে। আমরা যখন ড্রাইভ করি সামনের দিকে, সাইড মিররে 2-1 বার তাকাইলে চলে। ওই ফোকাসটা আপনার মেরর সামনেরটাকে রাখলে ইনশাল্লাহ সফলতা আসবে। আপনি পরিশ্রম করেন, বাকি সফলতা দেওয়ার মালিক আল্লাহ। হ্যাঁ, এটাও যেমন একটা কথা। আবারও আমরা কিন্তু আরেকটা কথা সবসময় মানুষকে বলতে শুনি যে হারছি তবে শিখছি, কিন্তু হারছি আর শিখছি এটাই কিন্তু মূল কথা না। হারতে হারতে যেমন আমরা জিততে পারি, এই হারার পর আবারও চেষ্টা করাটা কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, হারাটা আসলে ওটা হারানো, ওটা শিক্ষা। নিজেকে ধরেন এরকম লোহা যেরকম ফুরাইলে শক্ত হয়, নিজেকে এরকম লোহার মতো করতে হবে, ধৈর্য রাখতে হবে, দেন সফলতা আসবে। পরিশ্রম করতে থাকেন, হারতে থাকেন, হারাটা আপনাকে একদিন উপরে নিয়ে যাবে। ওটা হচ্ছে যে আপনার শিক্ষা। তো ওই আপনাকে একদিন হারাটাই আপনাকে জিতাবে। দেখেন যত বড় বড় ব্যবসায়ী আছে তারা কিন্তু একদিনে উপরে উঠে নাই, তারা দাফে দাফে আস্তে আস্তে হেরেই উঠেছে। একদিন সফলতা আসবে। আপনি যদি ঘুমায় স্বপ্ন দেখেন আমি 10তলা বিল্ডিংয়ের 10টার মালিক হবো, 10টা গাড়ির মালিক হবো, নেভার, পসিবল না। স্বপ্ন দেখা, চিন্তা করা, এটা খুব সহজ। বাস্তব আর স্বপ্ন পারে কাছে। আপনি স্বপ্নকে যদি বাস্তব পূরণ করতে হয়, ইউ হ্যাভ টু হার্ড ওয়ার্ক। আপনাকে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। শুধু বললে আর চিন্তা করলে হবে না। আপনি মাঠে নামতে হবে। মাঠে না নামলে তো আপনি গোল করতে পারবেন না। এই যে আমরা মাঠে যখন নামি, জিতা চিন্তা করে নামি, হারা চিন্তা করে না। যখন আপনি কাজে ফোকাস দিবেন, ইনশাআল্লাহ সফলতা আসবে। আপনার মন মানসিকতা, ধীর, আত্মবিশ্বাস স্ট্রং রাখতে হবে। সব থেকে যেটা ব্যবসায়ের ক্ষেত্রে সফলতা যদি আসতে হয়, আপনি নিজের প্রতি আত্মবিশ্বাস আর হচ্ছে যে জিত, এই দুটা জিনিস আপনার রাখতে হবে। দুবাইয়ের মোবাইল মার্কেটটি খুব গুরুত্বপূর্ণ একটি মার্কেট। এখানে আমরা মানুষের হাতে হাতে আইফোন দেখি, সব শ্রেণীর মানুষের হাতেই প্রায় হাতে হাতে আইফোন। এছাড়াও নামি দামি ব্র্যান্ডের ফোন সবার হাতে ভেরি ইজিলি এবং খুব স্বল্প দামেই। আজকে একটা আইফোন অনেকে ব্র্যান্ড নিউ কিনছে, আবার অনেকে ইউজড ফোন খুব অল্প দামে ভালো কোয়ালিটির ফোন কিনছে। সব মিলিয়ে এটা দিয়ে এতটুকু বোঝা যায় যে দুবাইতে ইউজড ফোন মার্কেটের একটা বড় চাহিদা আছে। আসলে ঠিক চাহিদা কতটুকু আছে, মার্কেট ভ্যালু কেমন এই বিজনেসটার, সার্বিক কী দেখেছেন? আমরা তো বোধ করি, নিউ অ্যান্ড ইউজ দুটোটাই করি। তো আমাদের ফোকাস হচ্ছে যে বেশি ইউজ ফোনে। দেখা যাচ্ছে ইউজ ফোনটা আমরা তো বাইরে থেকে ইম্পোর্ট করি। আমি আগে মার্কেট থেকে নিতাম, এখন আলহামদুলিল্লাহ ডাইরেক্ট থেকে কানাডা, জাপান, বিভিন্ন দেশ থেকে আনি। এটা চাহিদা নতুন থেকে বেশি। দেখা যাচ্ছে আইফোন ব্র্যান্ড নিউ আর ইউজের ভিতরে তেমন কোনো সমস্যা আসে না। আইফোন তো আইফোনই, এটা ব্র্যান্ড। ব্যাটারি হেলথের একটা ব্যাপার, ব্যাটারি হেলথের ব্যাপার আছে। আর আমরা যে ইউজগুলো দিই, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনি আমাদের যদি 10 জন কাস্টমারকে জিজ্ঞেস করেন, 10 জনই আমাদের ফিডব্যাকটাই দিবে ভালো। ওটা আপনি দেখা গেছে আমরা তো একটা পিস আপনি দেখেন আমরা বিক্রি করি, এর বাইরেও আমরা হোলসেল করে থাকি। আমাদের কাস্টমার আছে জর্দানের আছে, বিভিন্ন দেশের কাস্টমার আছে, ইভেন বাংলাদেশও আমাদের মাল যায়। তো এটার চাহিদা হচ্ছে যে কি, এটা যখন আমরা লট নিয়ে আসি 500, 1000, 2000, 5000 পিস একসাথে যখন আসে, এটা আমাদের কস্টটা একটু কম আসে, $5, $10। তো আপনার $10 যদি পার পিসে $5 হিসাব করেন, আপনি 500 পিস হিসাব করেন। এই সুবাদে আমরা ইউজটা বেশি করি। আর ব্র্যান্ড নিউতে তেমন একটা আমাদের মার্জিনও নয়, আর ওটা তেমন পাবলিকে মানে ওই রেঞ্জের টাকা দিয়ে নিতে পারে না সবাই। তো এই হিসাবে ইউজ ফোনটা সবার চাহিদা বেশি। ইউজ ফোনে সার্ভিসও ভালো আমরা দিয়ে থাকি সব সময়। আচ্ছা, ইউজড ফোনের শুধুমাত্র তো আপনার নয়, এখানে শত শত হাজার হাজার ইউজড ফোনের দোকান আছে। দেরা দুবাইতে, বার দুবাইতে, নাইফে, এরপর আবুধাবিতে, আলাইনে, এই আরব আমিরাতের 7টা স্টেটের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ শহরেই যেখানে মোবাইলের দোকান আছে সেখানে ইউজড ফোনের দোকান আছে। আমি অন্য স্টেটের কথা বাদে দিলাম, সব থেকে ইউজ ফোন যদি যায়, সব থেকে বড় মার্কেট যদি আপনি মাথায় নেন, তাহলে ওটা হচ্ছে দেরা বাজার। এখান থেকে সব জায়গায় যায়। আর দেরাতে আপনার ফিরুজন, দেরাতে সব কিছু
দেরা বাজার হচ্ছে ইউজ ফোনের জন্য বিখ্যাত। আর এখানে এমন এমন ধরেন অনেক আমার মতো বড়, আমি তো কিছু না, এর থেকে বড় বড় অনেক সাপ্লায়ার আছে যারা হাজার হাজার পিস বিক্রি করতেছে। আলহামদুলিল্লাহ আমরাও বিক্রি করতেছি। তো এইটা হলো যে সব থেকে আপনার সার্ভিসটা কে ভালো দিচ্ছে, এটা হলো যে ইম্পর্টেন্ট। আপনি দেখবেন আলহামদুলিল্লাহ আমি একজনে 10 দোকানের মোবাইল বিক্রি করি। ইভেন আপনি আমার শপে ভিজিটও করছেন, দেখছেন, গিয়েছি আমি। তো দেখবেন আমার আমার পাশের দোকানে আপনি দেখবেন মানুষ নাই, আর আমার দোকানে জায়গা দিতে পারে না। এটা হচ্ছে সার্ভিসের একটা কথা আছে আমাদের দেশে, মূলা তোলা খাইও না বেগুন তোলা খাইও। আচ্ছা, আপনাদের আঞ্চলিক ভাষায়? হ্যাঁ, আমাদের আঞ্চলিক ভাষা। তো এটা হচ্ছে যে কি, আপনি যদি মানুষের ঠকানোর চিন্তাধারা থাকেন, উইদিন আপনি 6 মান্থ আপনি ফিনিশ হয়ে যাবেন। 6 মাসের ভিতরে আপনি ব্যবসা বাণিজ্য ক্লোজ করে বাড়ি যেতে হবে। যদি 2 নাম্বারই করেন, প্রথমে তো আপনার মার্জিন আসবে, কপি মোবাইল, ফেক মোবাইল কাস্টমারকে দিয়ে আপনি পকেট ভর্তি করে ফেললেন। তো আপনার 6 মাস পরে তো পাবলিকে 1 থেকে 10 জন। তো ওই বিষয়টা আমি মাথায় রেখে আমার দোকান, আমি কোনো কপি ফেক এসব থেকে 100 কিলোমিটার দূরে। আমি সবসময় দেখি যে কি, আমি $10 আপনার থেকে বলে নিব, আর ভালো প্রোডাক্টটাই দিব। আপনি আমার কাছে আসতে হবে, অরিজিনাল মোবাইলের টানে নুরাল জামানে আসতে হবে। আমি এটা সবসময় বলে থাকি। আচ্ছা, এটা একটা কমন ডায়লগ কিন্তু আমরা প্রবাসীদের, আপনার সঙ্গে অনেকে ভিডিও বানাই, তখন আমরা তাদের বলতে শুনি যে অরিজিনাল মোবাইলের টানে আসতে হবে নুরাল জামানে। আমি জানি না, আমি আমাদের বাংলাদেশের বাইরের হাতে এত পরিমাণ আইফোন দিয়েছি, আমি জানি অন্য কোনো দোকানে দিছে কিনা রিটেলে। আমি আগে এত কিন্তু আইফোনে আমাদের দেশি বাইরা আইফোনের প্রতি তেমন একটা ঝুঁকি ছিল না। আমি যতটুকু ব্যবসা করি আজকে দেখতেছি আর কি, আমি দেখেন আমি উইকলি 500 পিসও আইফোন বিক্রি করি, তাও আবার রিটেলে বাইদের, সব প্রবাসী বাংলাদেশি ভাই। অন্য দেশেরটা বালতি দিলাম, বাংলাদেশির বাইরা। তা এটা আগে তেমন একটা ছিল না, এখন কিন্তু সবার মুখে মুখে আইফোন। আইফোন ছাড়া মানে হবে না। আচ্ছা, যারা আইফোন কিনছে, সব থেকে হট মানে মডেল, হট আইটেম, হট মুভিং, ওটা হচ্ছে যে 300 কালার মোবাইল আইফোন। সুলতান ভাইয়ের কাছে একটা জিনিস জানতে চাই, যারা ইউজড ফোন কেনেন, প্রতারিত হওয়া মানে প্রতারকের তো অভাব নেই, প্রতারিত হতেও সময় লাগে না। মানে একটা অরিজিনাল আইফোন, ইউজড আইফোন কিনছে, এটা যে অরিজিনাল বা এই ফোনটা অথেন্টিক, এটা চেনার কি উপায় আছে? এটা চেনার উপায়, আপনি যদি সাধারণ একটা মানুষ হয়, উনি মোবাইল সম্পর্কে আইডিয়া নাই, উনি কখনো বুঝবে না। আর ইভেন যার কাছে আইডিয়া আছে উনিও বুঝবে না। ছকছক করলে যেমন শোনা হয় না, আপনি মোবাইলটাকে কাবার পেঁচায়ে একদম নতুনের মতো করে বিক্রি করতেছে মার্কেটে, কিন্তু প্রাইস ব্র্যান্ড নিউ করেও বিক্রি করতেছে। প্রাইস কিন্তু মার্কেট থেকে 500, অনেকে দেখছে যে কম দেখে নিয়ে নিতেছে। উইদিন 3 ডেজ 5 ডেজ হাইস্ট 15 ডেজ রিটার্ন ব্যাক আসতে হবে। এটা প্রতারিত হওয়া খুব ইজি। যারা চিনে না, হয়তো দেখা গেছে, দেখেন আপনি সুপার শপে যাবেন, সুপার মার্কেটে, ওইখানে দেখবেন গোস্ত, মাংস আর কি, মাংস 20 টাকা, 22 টাকা, 25 টাকা, 40 টাকা, 50 টাকা কেন আছে? ফ্রেশ কান্ট্রি আলাক আছে। মোবাইলের ক্ষেত্রে সেম, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, A+, B+, C+। আপনি যদি মনে করেন অন্য জায়গায় আমি 2000 দিরহাম দিয়ে আইফোন পাচ্ছি 14 Pro Max, আপনার দোকানে 2500 টাকা, তাহলে আপনি বুঝতে হবে ওইটা 2500 টাকার জিনিস আর ওইটা 2000 টাকার জিনিস, ডিফারেন্স আছে। এটা অনেকে বুঝে না, তো না বুঝে নিয়ে নেয়, পরে কিন্তু আসি ঝগড়া করে। এরকম আমি গতকালকে এরকম আমার ফাঁসের দোকান হয়েছে। সোশ্যাল মিডিয়ায় আপনি ব্যাপক জনপ্রিয়, নুরাল জামান, সুলতান ভাই বলতেই ইউটিউব, ফেসবুক, টিকটক প্রবাসীরা এক নামে চেনে এবং আপনার ভয়েসের সঙ্গে, আপনার চেহারার সঙ্গে পরিচিত। যদিও আপনি অন্য তেমন কোনো কন্টেন্ট বানান না, একমাত্র শুধু আপনার মোবাইল সেলের জন্যই সোশ্যাল মিডিয়াটাকে পজিটিভলি ইউজ করেন। আসলে এই আইডিয়াটা আপনার কাছে কিভাবে আসলো যে মার্কেটিংয়ের জন্য সোশ্যাল মিডিয়াকে নিজের মতো করে ব্যবহার করা যায়? 2020, 21, 22 আমি কিন্তু কন্টেন্ট করতাম, টিকটক করতাম। তখন আমার লাইফে আমি 6 মান্থ আমি জবলেস ছিলাম, আমার অনেক টেনশনে ছিলাম। তো ওই টিকটক তখন থেকে আমার একটু পরিচিতি ছিল। দেন আমি যখন মোবাইল মার্কেটে আসি, তখন থেকে আমি ওগুলা বাদ দিই, আমার বিজনেসের যে দাপটা ওইটা এগিয়ে নেওয়ার জন্য আমি আমার যে মোবাইলের অ্যাডগুলা এগুলাই দিয়ে থাকি। আর এখন তো হচ্ছে যে আপনার যদি মনে করেন পায়ের তালু থেকে মাথা পর্যন্ত হচ্ছে যে আপনার অনলাইন। আপনার কাছে কি প্রোডাক্ট আছে এটা আপনি দেখাবেন কিসের মাধ্যমে? আপনি তো এখানে যে আপনি আছেন আমি তো জানি না, নিচ থেকে তো আমি জানি না। তো এটা আমাকে এখন চিনতেছি কীভাবে? মানুষের ক্যামেরার মাধ্যমে। এই ক্যামেরার মাধ্যমে সারা দুনিয়ায় অনলাইনের মাধ্যমে ছড়াইতেছি। এটা হচ্ছে যে সব থেকে
বড় আমার মধ্যে বিজনেসের মধ্যে এটা সবথেকে একটা অন্যতম অনলাইন। টিকটক বলেন, ফেসবুক বলেন, এই মার্কেটিংটা হলো সবথেকে বড় জিনিস। মার্কেটিং না থাকলে আপনার বিজনেস নাই, থাকবে না, অফলাইনে কোনো বিজনেস এখন বর্তমানে আমি দেখছি না। তবে এখান থেকে আপনি যদি আপনার কাছে জানতে চাই যে কেমন অর্ডার আপনার আসে অনলাইন থেকে এবং অফলাইনে কেমন সেল হয়, সাড়া পান কোনটাতে বেশি, অনলাইনে নাকি অফলাইনে? কাস্টমাররা কিভাবে আসে, আপনার দোকান কিভাবে রিচ করে তারা? অফলাইনে বলতে আমি যদি বলি আমার দোকানে যত কাস্টমার আসে আমি বলবো 90% কাস্টমার আমার অনলাইনের, আমার ভিডিও দেখে আসে। আপনি দেখবেন, আপনি এখান থেকে বাংলাদেশে যাইতে কয় ঘন্টা লাগে? 5 ঘন্টা, 5 থেকে 6 ঘন্টা ধরেন। আপনি আবুধাবি শিলা থেকে আসতে কয় ঘন্টা লাগবে? কয়টা গাড়ি চেঞ্জ করতে হবে? যার কাছে গাড়ি নেই মোর দেন 5-6 ঘন্টা লাগে। ওইখান থেকে পর্যন্ত আমার দোকানে আসে, একটা মোবাইল কিনতে আসেন, আসলে একটা মানুষের ভালোবাসা, একটা মানে আশা ইচ্ছা অরিজিনাল মোবাইলের জন্য আসা হয়। এরকম করে আমরা যে অনলাইনে অর্ডার নিই, আমাদের একটা টিম আছে, 5-6 জন মানুষ আমাদের হোয়াটসঅ্যাপে বসা থাকে। ওইখান থেকে যদি একজনে 10টা করে অর্ডার নেয়, 6 জন ব্যক্তি 60টা, তো এরকম একজনে 20টা করে আমাদের অর্ডার নেয় দৈনিক 100-200। যখন মার্কেট আরও ভ্যালু বেশি থাকে, হাই গরম থাকে, তখন তো আমাদের 300 পিসও অর্ডার আসে। তো দেখা গেছে দোকান থেকে মাঝে মধ্যে অর্ডার বেশি আসে, বোথ সেম। আপনার যারা ভিডিও দেখে এসে তারা অনলাইনের, যারা অর্ডার করতেছে, হয়তো একটা মানুষ লেবারের কাজ করে, ওনার ছুটি পাচ্ছে না, অনেক দূরে, তো উনি অর্ডার করে। তো এই সুবাদে সবগুলো মিলে অনলাইনের। অফলাইনে আমি 10% দিলাম, অনলাইন 90%। আপনার বিজনেসটা যদি একটু ধাপে ধাপে চিন্তা করি, সবাই জানে সুলতান ভাই ভিডিও বানায় আর ফোন বিক্রি করে, কিন্তু আপনার বিজনেসটা যদি ধাপে ধাপে চিন্তা করি, কিভাবে আপনার বিজনেসটা কাজ করে, যেমন আপনার শপ, আপনার স্টাফ, তারপর হচ্ছে অর্ডার, ডেলিভারি, এই জিনিসটা ধাপে ধাপে কিভাবে কাজ করে? অ্যাজ এ টিম, আমি টিমের মতো সবাইকে রাখছি অ্যাজ এ ভাই ব্রাদার হিসেবে। আমি দোকানের ছেলেদেরকে কখনো স্টাফ মনে করি নাই। আপনার নিজের আপন বড় ভাইও আপনার সাথে আছে। তো একজনকে আমি একটা দায়িত্ব রাখছি। দেখেন, আমি কিন্তু এখন দোকানে তেমন একটা সময় দিতে পারি না, সারাদিন থাকতে হয় ফিরোজনে। আপনি মনে করেন 3-4টা দোকানের মাল প্রতিদিন যদি এক দোকান 100 করেও যায়, 300 পিস দৈনিক। হ্যাঁ, তো 300 পিস মাল কালেকশন করা কিন্তু এত ইজি না। আপনি ব্যবসায় কখন লাভ করতে পারবেন? আপনি যখন কিনতে যাবেন, যদি ওই জায়গায় কম পান, কম কিনতে পারেন, এই জায়গায় আপনি কমায় কাস্টমারকে যদি কমাই দিতে পারেন, কাস্টমার আরও বাড়বে। একটা মানুষ আপনার কাছে আসলো, দোকানদার আপনার থেকে হোলসেলে মাল নেবে, উনি যদি আপনার থেকে কমে না পেয়ে যদি নিয়ে লাভ না করতে পারে, সেকেন্ড টাইম কিন্তু উনি আপনার কাছে আসবে না। এই জিনিসটা আমি মাথায় রেখে যখন আমি বাই করি মোবাইলগুলো অকশন থেকে বলেন বা বিভিন্ন সাপ্লায়ার থেকে, তখন আমি চেষ্টা করি যে ভালো কোয়ালিটির ভিতরে $1-2 কমাই পাইলে অনেক টাকা। তো এই জন্য আমি দোকানে তেমন একটা টাইম দিতে সারাদিন থাকি ফ্রিজনে, অনলাইনে, এগুলো নিয়ে ব্যস্ত থাকি। ফ্রিজনের আমি দোকানের প্রত্যেকটা ছেলেরে মানে টিমের মতো করে দিছি। এর টিমে এতজন কাজ করবে, এর টিমে এতজন কাজ করবে, একটা দায়িত্ব দিয়ে দিছি। তো হয়তো সপ্তাহ শেষে, মাস শেষে, দিন শেষে আমি যতটুকু পারি কাজটা বুঝি। আপনার জায়গা থেকে আপনিও ডেভেলপ করছেন, ওরা টিম ওয়ার্কের মাধ্যমে ওদের নিজেদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করছে বা ইনকাম করছে, শিখতেছে। হয়তো ফিউচারে কিছু করবে, যার কার মাথায় কি আছে এটা তো আল্লাহ ভালো জানে। আমার থেকে তো কোনো ধরা বাঁধা নাই। যেহেতু ফ্রি জোনের প্রসঙ্গটি আসলো, আমরা জানি যে দুবাইয়ের বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে ফ্রি জোন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে মোবাইল বিজনেসের ক্ষেত্রে ফ্রি জোনের অনেক ভালো একটা রিলেশনস আছে, যে ফ্রি জোন থেকে মোবাইলগুলো আসে। এই ফ্রি জোনের বিজনেসটা কিন্তু আমাদের বাংলাদেশে ততটা অ্যাভেলেবল না, এবং ইউজড ফোনের মার্কেটও বাংলাদেশে এখনও ততটা পপুলার না। বাংলাদেশে যদি ইউজড ফোনের এই মার্কেটটা ওখানে তৈরি করতে হয়, বা বৈধভাবে ওখানে যদি এই মোবাইল ফোনের ব্যবসাটা, নুরাল জামানেরই ওয়ান অফ দ্য স্টোর ইন বাংলাদেশ, বসুন্ধরাতে নুরাল জামানের একটা স্টোর হতে পারে, যেখানে দুবাইতে যে ফোনগুলো পাওয়া যাবে সেগুলো বাংলাদেশেও পাওয়া যাবে। সেটা কিভাবে সম্ভব? এবং ফ্রিজনের কাজটা বাংলাদেশে শুরু করতে চাইলে আপনার কি মনে হয়, কি করা উচিত? ভেরি গুড। ফ্রিজন আসলে এটা দেশ এগিয়ে যাওয়ার একটা স্থান আমার মতে। ওই ফ্রিজন থেকে সব কিছু আসা ওইখান থেকে, ওটা দেশ এগিয়ে যাওয়ার একটা
মানে বন্দর যেটাকে বলে অন্যতম একটা কারণ। তো ফিউশন যদি বাংলাদেশে হয় এটা তো আমার জন্য না, যারা ছোট ছোট আছে, যাদের স্বপ্ন আছে A to Z সবাই বিজনেস করতে পারবে। ফিউশনটা যদি এখানের মতো আমাদের দেশে ফ্রি করে দেওয়া হয়, যেটা চার্জ নেওয়ার ওইটা ইজি করে দেওয়া হয় আর কি। আমাদের দেশে তো আপনি দেখেন একটা কন্টেনার নামলে ওইটা নিয়ে আসতে মনে হয় মান্থ লেগে যায়। এখানে আজকে আপনার কন্টেনার নামছে, আপনি সকালে নামছে উইদিন 1 আওয়ার ভিতরে আপনি রিলিজ করতে পারবেন। তো এটা হলো যে একদম ইজি। ব্যবসা করতে হলে আপনার রাস্তাঘাট একদম মানে ক্লিয়ার, কোনো ট্রাফিক নাই, জাম নাই, আইন কানুন এগুলো পারফেক্ট থাকতে হবে। আপনি দেখেন আমি এক স্টেটে বসে আমার 7টা স্টেটে বসে ব্যবসা করতে পারবেন কি না? আপনি যাওয়া লাগবে না, সব কিছু এখানে বসে করতে পারবেন। তো ফ্রিজন হচ্ছে যে এরকম একটা জিনিস দেশ এগিয়ে যাওয়ার, ওইখান থেকে কিন্তু সব কিছু ইনপুট করা হয়। আপনি দেখেন আজকে ফ্রিজনে আমার মাল আসছে, হয়তো আমি গেলাম, না গেলে মাল কিন্তু না রিলিজ করে দিবে, এরকম সম্পর্ক আমার আছে। তো হ্যাঁ, বাংলাদেশে অবশ্যই আমি ব্রাঞ্চ দিব খুব তাড়াতাড়ি, আশাবাদী আছি, মাথায় আছে ইনশাল্লাহ, বাকিটা আল্লাহর ইচ্ছা। সুলতান ভাই অনেক ব্যস্ত মানুষ, যে কারণে সুলতান ভাইয়ের ভিডিওগুলা মানুষকে অনেক রাত্রে দেখতে হয়। গভীর রাতে সুলতান ভাই লাইভে আসেন, সুলতান ভাইয়ের ভিডিও প্রকাশ করেন। সারাদিন সুলতান ভাই আসলে কি করেন, বা এই ব্যবসার পিছনে আপনি যে সারাদিন ব্যস্ততা যেটা পার করেন সেগুলোর বিস্তারিত শুনতে চাই। একদিনের একটা ব্যস্ততম দিনের ঘটনা শুনতে চাই। দেখেন, একদিন আমি এমন দিন সকাল মানে 10টা থেকে হয়তো রাত সকাল 10টা থেকে আরেক সকাল 10টা পর্যন্ত কাজ করছি আমি, কিন্তু এরকমই আমার দিন গেছে কাজে। বলে কি এরকম কাজ, যখন আমার মালগুলো আসে রিলিজ হয় তখন ওগুলো আমি অ্যাকাউন্ট করতে হয়, তারপরে সবগুলা রেডি করা লাগে, বারকোড সিস্টেম যেগুলো কম্পিউটার উঠানো লাগে। তো এরকম কাজ করতে করতে অনেক দেখা গেছে সারা রাত আমি না ঘুমায় থাকতে হয়, পরের দিন গিয়ে ঘুমাতে হয়, এরকম ব্যস্ত দিন যায়। যাই হোক, আসলে পরিশ্রম বৃথা যায় না, সেটি আপনাকে দেখলেই বোঝা যায় যে পরিশ্রমের যেমন সফলতার শর্টকাট নেই, তেমন সফল হতে পরিশ্রমের কোনো বিকল্প নেই, যেটি বারবার আমার মতে যদি মানে সফলতার কোনো সিঁড়ি নেই, কোনো শর্টকাট রাস্তা নাই, সফলতার একটাই রাস্তা, সেটা হচ্ছে যে পরিশ্রম সফলতার মূল চাবিকাঠি। পরিশ্রম করেন, আপনি ধৈর্য ধরেন, আপনার বাকিটা সফল হওয়ার মালিক কিন্তু আল্লাহ, সফলতা দেওয়ার মালিক আল্লাহ, চেষ্টা কিন্তু আপনাকে করতে হবে। নুরাল জামানকে নিয়ে আপনার আরও কি পরিকল্পনা রয়েছে সামনে? নুরাল জামানকে নিয়ে তো অনেক চিন্তাধারা আছে, এগুলো তো বলে শেষ করা যাবে না। যেরকম এই যে দেখেন নুরাল জামান মানুষের এখন শুধু হয়তো ইউএর ভিতরে অনেক জানাশোনা, তা আমি চাইতেছি এর বাইরে মিডল ইস্টে বিভিন্ন দেশে নুরাল জামানকে নিয়ে যেতে, এটা আমার আশা আছে আর কি। দৈনিক রূপালী বাংলাদেশ পডকাস্ট শো দ্য দুবাই শোতে আজকে আপনি এসেছেন, এবং আমরা প্রবাসীদের নিয়ে নিয়মিত এই আয়োজনটি করে যেতে চাই, এবং এর পিছনে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভাইয়া হাউজিং, ভাইয়া হোটেল অ্যান্ড রিসর্ট। আসলে প্রবাসীদেরকে আপনি কিভাবে পরামর্শ দিতে চান যে তারা এখানে যে কাজ করছেন, তারা আসলে তাদের সঞ্চয়ের প্রয়োজন আছে, শখ আহ্লাদ পূরণের বিষয় আছে, দেশেও কিছু করার ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদের রয়েছে, সেক্ষেত্রে দেশে জমি জমা কেনার দিক থেকেও প্রবাসীদের আমি পরামর্শ দিই যে আপনারা সঞ্চয়ের একটা বড় অংশ দিয়ে জমি জমা কিনুন। সেক্ষেত্রে ভাইয়া হাউজিং তাদেরকে যথেষ্ট হেল্প করছে। বাংলাদেশে ভাইয়া হাউজিংয়ের বেশ কিছু প্রজেক্ট রয়েছে, টিউলিপ ভ্যালি, বীরতারা সিটি, এরকম আরও প্রজেক্ট রয়েছে। প্রবাসীদের এই ধরনের হাউজিং প্রজেক্টে যুক্ত হতে বা সম্ভাবনাময়ী এমন খাতে যুক্ত হওয়ার ক্ষেত্রে আপনি কি পরামর্শ দেবেন, যে ইনকামের একটা বড় অংশ দিয়ে তাদের কি করতে বলবেন আপনি? শর্টকাটে তো কোনো কিছু করা যায় না, 10তলা বিল্ডিংও শর্টকাটও হয় না, একদিনও হয় না। হয়তো আপনি আজকে জব করতেছেন, আপনার স্যালারি 3000 2000, ওইখান থেকে আপনি কিছু সেভ করতে হবে। আজকে ধরুন আমি একটা কথা দিই, দৈনিক যদি আপনি 3 টাকা করে বা 5 টাকা করে সেভ করলেন, মাস শেষে আপনার অনেক টাকা। এরকম করতে করতে আপনি যখন একটা বিগ অ্যামাউন্ট হবে, তখন আপনি এরকম 2 বছর 3 বছর করে করে আপনি সেপারেট করেন, আপনি টুগেদার করেন মানিটা সব এক জায়গায় করে, আপনি একটা বিজনেস করেন, বিজনেসে যুক্ত হতে পারেন। ধৈর্যটা ইম্পর্ট্যান্ট, স্থির থাকতে হবে, যেটা আমি এটা করব, সব কিছু পরিকল্পনা করে আপনি ইনভেস্ট করতে পারেন। আশা করি ওই জায়গাতে আপনি হয়তো লস না খাওয়ার সম্ভাবনা নেই।
হ্যাঁ, আমরা আসলে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আসলে ব্যক্তিগত কিছু কথা জানতে চাই। পরিবারে কে কে আছে সুলতান ভাইয়ের, বাবা মার? পরিবার আমরা 4 ভাই, আর মা আছে, বাবা আছে, এক বোন, বোন তো ম্যারিড, আর বড় 2 ভাই বিয়ে করছে, আর আমরা 2 ভাই এখনো সিঙ্গেল। আচ্ছা, সুলতান ভাই এখনো সিঙ্গেল, এটি আমার প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে সুলতান ভাই সিঙ্গেল, বিয়ে করছেন কবে? বিয়ে ইনশাআল্লাহ সামনে। আর কতটা সফলতা পেলে বিয়ে না, করবেন? আমি আসলে সফলতার জন্য না, আমি জানি না নসিবে কি আছে, তবে হ্যাঁ বিয়ে ছেলে যেতে হয়েছে, বিয়ে অবশ্যই করতে হবে, তবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, এখন তো সফলতার জন্য না, আসলে এটা না। তবে এক সময় ছিলাম হ্যাঁ যে সফল না হয়ে বিয়ে করব না। পুরুষ মানুষ মানে সফল হতে হবে। আপনি যদি পুরুষ হয়ে যদি সফল না হতে পারেন, আপনার 4 আনার দামও কারো কাছে থাকবে না। এটা আপনি মানেন না মানেন, হয়তো খারাপ লাগতে পারে মানুষের কাছে, বাট এটা বাস্তব। পুরুষ যদি সফল না হয়, তার ফ্যামিলি বলেন, ভাই ব্রাদার বলেন, বন্ধু বান্ধব বলেন, কারো কাছে কোনো দাম নেই। আত্মীয় স্বজন তো অনেক দূরে। আপনি মাস্ট বি পুরুষ হয়েছেন, সফল হতে হবে। গরিব হয়েছেন, জন্ম নিয়েছেন, এটা অপরাধ না। গরিব হয়ে থাকাটা অপরাধ। কোনো কিছু চেষ্টা না করাটা আরো বড় অপরাধ। আপনি কিছু এই যে দেখেন, আল্লাহ বলছে যে আপনাকে চেষ্টা করো, দেওয়ার মালিক আল্লাহ। মসজিদেও কিন্তু আপনাকে শুয়ে থাকতে মানা করছে, মসজিদেও কিন্তু আপনাকে টাইম ওয়েস্ট করতে মানা করছে। ফজরের নামাজ পড়ো, বেরিয়ে যাও, কাজে যাও, চেষ্টা করো, চাইতে থাকো, দেওয়ার মালিক আমি আল্লাহ, পরিশ্রম করো। হ্যাঁ, অবশ্যই। আসলে সুলতান ভাই, দেখতে দেখতে একটা বেশ কিছুটা সময় আমরা অতিবাহিত করে ফেলেছি। আরও অনেক না বলা কথা হয়তো থেকে গেল। আমি চাই সুলতান ভাই যদি না বলা আরও 2-1টা কথা থাকে সেটি বলুক। না বলা কথা, কিছু কিছু কথা অবশ্য গোপন রাখাই ভালো। আর না বলা কথা বলতে কিছু না, আমি তো ওপেন, আমি অনলাইন জগৎ, আমি সব কিছু ওপেন সিক্রেট, আমার কোনো গোপন নাই। এই যে চিন্তাধারা আছে এগুলাই, যে নুরাল জামানকে অনেক দূরে দেখতে চাই, দূরে নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহর ইচ্ছা, আপনাদের ভালোবাসা, দোয়া কাম্য, এতটুকু। ধন্যবাদ আপনাকে সুলতান ভাই। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি দৈনিক রূপালী বাংলাদেশ পডকাস্ট দ্য দুবাই শো অনুষ্ঠানে আমাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য। দুবাই শো এই অনুষ্ঠানটি স্পন্সর করেছে ভাইয়া হোটেলস অ্যান্ড রিসোর্ট এবং ভাইয়া হাউজিং। ভাইয়া হাউজিং বর্তমানে বাংলাদেশের অন্যতম এবং জনপ্রিয় একটি হাউজিং এবং রিয়েল এস্টেট কোম্পানি, এবং ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্ট কাজ করছে বাংলাদেশের 5 তারকা সম্পন্ন কয়েকটি হোটেল প্রজেক্ট নিয়ে। সব মিলিয়ে প্রবাসীদের নিয়েও কাজ করছে বর্তমানে বাংলাদেশে। আপনাদের সবাইকে ভাইয়া হাউজিং, ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্টে সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। পরিশেষে রূপালী বাংলাদেশের সঙ্গে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আবারও নতুন কোনো অতিথি, নতুন কোনো ঘটনা, নতুন কোনো গল্প বা অভিজ্ঞতা নিয়ে আমরা আবারও হাজির হব আপনাদের সঙ্গে। ততদিন আমাদের সঙ্গে থাকুন, আনন্দে থাকুন, সুখে থাকুন, সুস্থ হয়ে বাঁচুন, সুন্দর পরিবেশে বাঁচুন, এই কামনায় আমি এস.এম. সাফায়েত আপনাদেরকে রূপালী বাংলাদেশ পডকাস্ট স্টুডিও থেকে জানাচ্ছি আবারও শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুলতান ভাই, আপনাকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাদেরকেও ধন্যবাদ দা দুবাই শো এত সুন্দর একটা আয়োজন করার জন্য, আর ভাইয়া গ্রুপকেও আমি মন থেকে ধন্যবাদ জানাই এত সুন্দর অনুষ্ঠান করার জন্য, এত মানুষকে সেবা দেওয়ার জন্য। মন থেকে আসলে আমার জিনিসটা অনেক ভালো লাগছে যে দা দুবাই শো এত সুন্দর একটা আয়োজন করছে আমাদের প্রবাসী ভাইদের মনের কথাগুলো বলার জন্য। এখানে সবাইকে দাওয়াত করতেছে, ইনভাইট করতেছে। রেলে এটা প্রাউড ফিল করার মতো একটা জিনিস। দুবাইয়ের মতো বাজারে ভাইয়া গ্রুপে দা দুবাই শো, এটা বেস্ট। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ দর্শক আপনাদেরকেও।